আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে কোনো দেশ বা জাতির আইন কেন তৈরি করা হয়। তো এর মৌলিক চারটি কারণ বা উদ্দেশ্য আমরা উল্লেখ করেছিলাম। যে কোনো রাষ্ট্রে আইন প্রণয়ন করা হয় মূলত চারটি উদ্দেশ্যকে সামনে রেখে। এর ভিতরে এক নম্বর ছিল যে ভিকটিমকে তার অধিকার বুঝিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে অপরাধীকে ঠিক করা, যে কোনো অপরাধী অপরাধ করার পরে তার ভিতরে সংশোধন তৈরি করা, এটা 2 নম্বর একটা উদ্দেশ্য ছিল। 3 নম্বর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপরাধী অপরাধ করার পরে তাকে এমন শাস্তি দেওয়া যে শাস্তির ফলে তার প্রতি একটা ধমক তৈরি হয় এবং সে ভবিষ্যতে অপরাধ করতে সাহস না করে। এটা ছিল আমাদের 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট ছিল, উদ্দেশ্য ছিল যে অপরাধীর শাস্তি দেখে যেন অন্যান্য মানুষ, সমাজের বাকি সবাই শিক্ষা হয়ে যায় এবং ভয় পায়, এটার ব্যবস্থা করা। তো এই চারটি উদ্দেশ্য গত পর্বে আমরা আলোচনা করেছি। এখন একটা বিষয় যে কোনো রাষ্ট্র যখন একটা আইন তৈরি করে, ওই আইনটা তৈরি করার যে উদ্দেশ্য, অর্থাৎ অপরাধ দমন করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া, ভীতি প্রদর্শন করা, সমাজের লোকদেরকে ভীতি প্রদর্শন করা যেন অন্যান্য মানুষ এই অপরাধটা আবার না করে। তো এই উদ্দেশ্যে যখন একটা আইন বাস্তবায়নের ফলে সফল হবে কোনো রাষ্ট্র, তাহলে সেই রাষ্ট্রের আইনটাকে সফল আইন বলা হবে। আর যদি এই উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়, তাহলে আমরা ধরে নেব যে ওই রাষ্ট্রের এই আইনটা অকার্যকর এবং ব্যর্থ একটা আইন। এই আইনে এবং এই পলিসিতে এই দেশ এবং জাতির ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। তো আমাদের দেশে যে আইনগুলো তৈরি করা হয়েছে, এই আইনগুলোর একটু পর্যালোচনা আমরা করব যে এগুলো সফল নাকি ব্যর্থ। অপরাধ দমনে ধর্ষণের জন্য আমাদের দেশে শাস্তি নির্ধারণ করা হয়েছে। এখন ধর্ষণের শাস্তির মাধ্যমে যদি এমন হয় যে ধর্ষণকারীদের সংখ্যা দিন দিন কমতেছে এবং এটা 0 পর্যায়ে চলে গেছে, তাহলে আমরা বুঝবো যে আইনটা সফল। আর যদি এমন হয় যে না, দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়তেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের যে আইনটা আছে, এই আইনটা একটা ব্যর্থ আইন। তাহলে আমরা দেখি আমাদের বাংলাদেশ সরকার যে আইন করেছেন, এই আইনটা কতটুকু সফল। আমরা একটা জরিপ দেখব যে পুলিশ সদর দপ্তর থেকে একটা জরিপ করা হয়েছে। 2024 সালে সারা দেশে ধর্ষণের মামলা হয়েছিল 5,566টি। 5,566। এই সংখ্যক, অর্থাৎ দিনে প্রায় 16টি মামলা হয়েছিল ধর্ষণের 2024 সালে। 2025 সালে 7,068টি মামলা করা হয়েছিল ধর্ষণের। বুঝেন, এটা কিন্তু ধর্ষণের প্রকৃত সংখ্যা না, এটা হচ্ছে শুধু পুলিশের কাছে যে মামলাগুলো হয়েছিল। এমন ধর্ষণের ঘটনা তো অহরহ, যেগুলো সমাজের মানুষ গোপন করে রাখে, মামলা করে না, প্রকাশ করে না, পরিবার বা ভিকটিম এগুলো প্রকাশ করে না, মামলা করতে চায় না। তো 2024-এ দৈনিক হচ্ছে 16 জনের মতো, আর 2025-এ আইসা এটা দৈনিক রেকর্ড হয়েছে, মানে মামলা হয়েছে 20টি, অর্থাৎ প্রতিদিন 20টি ধর্ষণের ঘটনা মামলা হতো। 2026-এর প্রথম 5 মাসে প্রায় 118টি শিশু ধর্ষিত হয়েছে, শুধু শিশুর সংখ্যা। আর সামষ্টিকভাবে ধরলে প্রায় 350টি ধর্ষণের ঘটনা মামলা হয়েছে, এর বাইরের হিসাব না। এভাবে যদি আমরা ধরি, প্রত্যেক বছর ধর্ষণের সংখ্যা বাড়ছে, কমে নাই। এটা আমরা নিজেরও প্রত্যক্ষদর্শী। এগুলো আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অহরহ হচ্ছে খবর, নিউজ, যেগুলো হচ্ছে তো হচ্ছে, যেগুলো মামলা হচ্ছে তো হচ্ছে, যেগুলো হয় না এরকম অনেক খবর আমরা জানি। তাহলে আমরা দেখি বাংলাদেশ সরকারের আইনে যে ধর্ষণের শাস্তি আছে, এই শাস্তিটা আসলে কোনো কাজের শাস্তি না এবং এটা সম্পূর্ণ ব্যর্থ একটি আইন। কেন? কারণ এই আইন দিয়ে অপরাধ কমে নাই, প্রতি বছর প্রতিনিয়ত বাড়তেছে। আমরা বাংলাদেশের ইতিহাস, আইনের ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখি ধর্ষণের শাস্তি কখনোই হত্যা বা ফাঁসি নয়।
এটা বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোনো দর্শককে আজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই, হত্যা করা হয় নাই। বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী, বাংলাদেশ আইনে এটা শাস্তি, দর্শনের শাস্তি কোনো ফাঁসি নয়, হত্যা নয়, বরং দর্শনের সর্বোচ্চ শাস্তি আছে, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিবে। এটাই কাদেরকে ফাঁসি দেওয়া হয়? যদি কোনো দর্শক দর্শনের পরে খুন করে ফেলে তাহলে তাকে ফাঁসি দেওয়া হয়, এছাড়া কোনো ফাঁসি দেওয়া হয় না। এজন্য বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে কোনো শুধু দর্শনের কারণে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে। চাই সেই দর্শক শিশুকে দর্শন করুক, কোনো পাগলকে দর্শন করুক, বা কোনো সুস্থ বিবেকসম্পন্ন স্বাভাবিক কোনো নারীকে দর্শন করুক। আচ্ছা, এটা একটা বিষয় গেল যে দর্শন। মাদক, আমাদের দেশে মাদক সেবকদের সংখ্যা বাড়ছে না কমছে? দেশে বর্তমানে প্রায় 82,94,000 মাদক সেবী আছে। চিন্তা করা যায়, 82,94,000, মানে প্রায় 83 লক্ষ মানুষ মাদক সেবন করতেছে। অর্থাৎ প্রতি 100 জনে প্রায় 5 জন মানুষ মাদকাসক্ত। প্রতি 100 জনে 5 জন আপনার আশেপাশে এরা ঘোরাঘুরি করতেছে। 2018 সালে এই সংখ্যা ছিল মাত্র 36 লাখ। তাহলে 18 সাল থেকে এই পর্যন্ত 83 লক্ষে রূপান্তর হয়েছে সংখ্যাটা। তাহলে মাদক সেবীদের সংখ্যা কমলো না বাড়লো? নিশ্চিত বাড়ছে। তাহলে যদি বেড়ে থাকে, তাহলে যেই আইন দিয়ে অপরাধ নির্মূল হয় না, বরং অপরাধের সংখ্যা বাড়ে, সেই আইনটা একটা ব্যর্থ আইন। এই আইন কোনো ফলপ্রসূ আইন নয়। চলেন, চুরি স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতি বছর চুরির হিসাব যেটা মামলা হয় সেটা 12 থেকে 15,000। এবার বলেন, মামলার বাইরে আপনার মোবাইল ফোন হারা গেলে কি আপনি মামলা করেন? আপনার হয়তো 1,50,000, 60,000, 70,000 টাকার মাল হারা গেছে, এটার জন্য কি কেউ মামলা করেন? করেন না। বড় বড় চুরি যেগুলো ঘটে ওগুলোর জন্য মামলা হয়, ছোটোখাটো চুরির জন্য মামলা হয় না। আমরাই করি না, কারণ আমরা জানি এটার পিছনে ঘুরতে ঘুরতে সময় চলে যাবে, নিজের অর্থ ব্যয় হবে, কোনো সমাধান আসবে না। তাহলে চুরির ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের যে আইন, এই আইন সফল নাকি ব্যর্থ? অবশ্যই উত্তর হবে যে এটা একটা ব্যর্থ আইন। আমাদের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, বাংলাদেশ সংবিধানের 379 নং ধারায় লেখা আছে যে চুরির সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। চুরির সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। আচ্ছা বলেন, এই আইন দিয়ে কোনো মানুষ কি সংশোধন হবে? অবশ্যই না। কারণ একজন চোর, সে যদি 2-3 কোটি টাকা চুরি করার পরে একটা মামলা খায়, মামলা খেয়ে 3 বছর জেল খাইটা যদি তার এই অপরাধ মাফ হয়ে যায়, সে পরবর্তীতে এসে আবার সেম কাজই করবে, তার এটা সমস্যা হবে না। আমাদের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এই চুরি কোনো মারাত্মক ধরনের অপরাধ না, এই জন্য এখানে চুরির সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে, তাকে 3 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। বাংলাদেশের ধর্ষণের দ্রুত বিচার করার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল আছে, এটাকে বলা হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। প্রত্যেক জেলাতে এই ট্রাইব্যুনালটা আছে। কিন্তু এই ট্রাইব্যুনালে যখন কোনো মামলা হয়, অর্থাৎ কোনো নারী দর্শিত হয়ে, নির্যাতিত হয়ে যখন কোনো মামলা করে, তাহলে সংবিধান অনুযায়ী সর্বনিম্ন 6 মাস সময় লাগবে এই মামলার রায় হতে। কেউ চাইলেই এই মামলার রায়ের চেয়ে দ্রুত গতিতে দিতে পারবে না। তবে এই আইনটা পরবর্তীতে সংশোধন করে 90 দিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু এটার কোনো বাস্তবতা নাই। অর্থাৎ 90 দিনে কোনো দর্শকের শাস্তির ফয়সালা করা হয় না। তাহলে বুঝেন, আমরা যে রামিসা হত্যাকাণ্ডের পরে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন মিছিল করেছিলাম, যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, এটা কি আসলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী সম্ভব হবে? এটা কখনোই সম্ভব না। শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীতে এই গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, এটা তো কোথাও হয় না। কারণ আপনি দেখেন, আমেরিকা এত উন্নত রাষ্ট্র আমরা মনে করি, কিন্তু সেখানে ধর্ষণের হার কত? প্রত্যেক 100 জনের ভিতরে 20 জন নারী ধর্ষিতা। প্রত্যেক 100 জনের ভিতরে, মানে 20%। আপনি চিন্তা করতে পারতেছেন, একটা জাতির 20% নারী ধর্ষিতা হয়। স্বেচ্ছায় তারা যেগুলা করে, এগুলা তো রেকর্ডের বাইরে।
দর্শনের সংজ্ঞার ভিতরে দেওয়া আছে যে এটা স্বেচ্ছায় হলে কোনো দর্শন হবে না, অর্থাৎ একটা নারী আর একটা পুরুষ একসাথে যদি স্বেচ্ছায় জিনা ব্যভিচার করে তাহলে এটা সমস্যা না, এটা কোনো দর্শনের সংজ্ঞায় পড়ে না। কিন্তু দর্শনের সংজ্ঞায় পড়ে কোনটা? যেটা নারী অনিচ্ছায় দর্শিতা হয়, ওটা হচ্ছে দর্শনের সংজ্ঞায়। এইভাবে প্রত্যেকটা আইন আমাদের বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের আইন নিয়ে দুর্নীতি আমাদের দেশে কমছে না বাড়ছে? আপনারা নিশ্চিত উত্তর দিবেন যে বাড়ছে। তাহলে এই যে আমরা শুনছি যে এক গরুর বাজার থেকে প্রত্যেক গরু প্রতি আপনার 1000 টাকা করে এক রাতের ভিতরে 20 থেকে 25 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এই কোরবানি ঈদে। তাহলে এই দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কমলো নাকি বাড়লো? সরকার পরিবর্তন হচ্ছে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, কোনো অপরাধই নির্মূল হচ্ছে না, এটা কমতেছে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে আইন, এই আইনের ব্যর্থতা, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা শুধুই চিল্লাপাল্লা করি, আমরা এই সংবিধানটা কিছুই বুঝি না, এবং এই সংবিধানের ভিতরে কি আছে, এগুলো কাদের তৈরি? আমরা মুসলমান, আমাদের উপর, আমাদের দেশ থেকে ব্রিটিশরা চলে গেছে, কিন্তু আমাদের মাথার উপর চেপে আসে তাদের এই আইন, সেই ব্রিটিশদের প্রণীত সংবিধান আমাদের কাছে, এবং তাদের সেই সংবিধান অনুযায়ী আমরা শাসিত হচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমাদের আইনের অবস্থা। আমরা এই যে মানবরচিত আইন, এগুলোর কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। এর ভিতরে একটা হচ্ছে, দেখেন, মানবরচিত আইনগুলো সফল হবে না। কেন হবে না? কারণ মানুষের বিবেক বুদ্ধি এটা আল্লাহর চেয়ে বেশি না। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। আল্লাহ আমাদের খালেক, সৃষ্টিকর্তা। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আমাদের যে বিধান দিবেন সেগুলো যতটুকু নিখুঁত হবে এবং কার্যকরী হবে, এগুলো অন্য কেউ করতে পারবে না। কারণ আমাদের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা ভবিষ্যৎ জানি না। আমরা আগ পিছ, হয়তো আমার সাথে যা ঘটছে তা জানি, কিন্তু অন্যদের সাথে কি ঘটছে এটা জানি না। আবার আমার ভবিষ্যতে আমার নিজের আগামীকালকে কি অবস্থা হবে এটা আমি জানি না। আমি কিভাবে আইন প্রণয়ন করব, মানুষকে বিধান দেব, সংবিধান দেব? এই কারণে মানুষ যেহেতু তাদের আকলের দিক থেকে দুর্বল, তাই মানুষের আইন দ্বারা কখনোই সফলতা পাওয়া যাবে না। এটা একটা ব্যর্থ আইন। আবার প্রত্যেকের জ্ঞান একরকম না, প্রত্যেকের চাহিদা একরকম না, এটার ভিন্নতা আছে, তারতম্য আছে। এই জন্যও কিন্তু আমাদের আইনগুলো সবার জন্য একরকমের প্রযোজ্য হবে না, একই আইন সবার ক্ষেত্রে খাটবে না। আমরা পারবো না এগুলো। আমাদের যে গণতান্ত্রিক সংবিধান এবং আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে এখন যে গণতান্ত্রিক সংবিধান চলতেছে এবং সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক সংবিধান চলতেছে, এটা সম্পূর্ণ একটা ধোঁকা। কেন? কারণ এই সংবিধান আপনি আর আমি বানাই নাই। কারা বানিয়েছে? দেখেন, বড় বড় চোট বাটপার যারা আছে, এরাই কিন্তু এই সংবিধানটা প্রণয়ন করে। আপনি একটা হিসাব করেন, আপনি আর আমি অনেক মনে মনে খুশি যে আমি তো ভোট দিছি, অমুকরে দিয়ে নির্বাচন করছি, তো ওনাকে জয়ী করে দিয়েছি, উনি সংসদে গিয়ে আমার কথাই বলবে। আসলে এটা সম্পূর্ণই একটা ভ্রান্ত আকীদা, ধারণা, বিশ্বাস আপনার। কেন? কারণ দেখেন, আপনার একজন রিক্সার ড্রাইভারের মতামতের কোনো মূল্যায়ন আছে? একজন রিক্সার ড্রাইভার, একজন হিন্দু বা একজন মুসলিম, সবার মতামতগুলোই কিন্তু একরকম ধরা হয়। গণতান্ত্রিক যে নির্বাচন হয়, এখানে সবার মতামতগুলো একরকমই ধরা হয়। এখানে একজন আলেমের ভোটের মূল্য যেই, একজন রিক্সার ড্রাইভারের ভোটের মূল্য তা, একজন খাঁটি মুমিনের ভোটের মূল্য যা, একজন হিন্দুর ভোটের মূল্য তা, সবার ভোটের মূল্য সমান। এই জন্য আপনি আর আমি ভোট দিই, ভোট দেওয়ার পর একটা লোককে নির্বাচিত করি, কিন্তু এই নির্বাচিত ব্যক্তি উনি কি আসলে সমাজের সবচেয়ে সৎ ব্যক্তি? আমরা কি এলাকার সবচেয়ে দিনদার ব্যক্তিকে নির্বাচিত করি? এমন ব্যক্তিকে কিন্তু নির্বাচিত করি না। বরং নির্বাচনের ক্ষেত্রে দেখি কালো টাকা বেশি আছে, এই কালো টাকা দিয়ে সে সমাজে উন্নয়ন করে, কিছু কাজ টাজ করে, সামাজিক কিছু কার্যক্রম পরিচালনা করে। তো এমন লোকগুলোকে টাকা ছাড়া তো কেউ নির্বাচন করতে পারে না। যে ব্যক্তি নির্বাচিত হবে তার কোটি কোটি টাকা থাকতে হবে, সে মাঠে এগুলা বিলি করতে হবে। তো এই যে লোক, এই লোক পরবর্তীতে কিন্তু কালো বাজারিতেই নিজের অর্থ বিনিয়োগ করে। তো
আমরা যদি একজন লোককে নির্বাচন করে তাকে ক্ষমতায় বসাই, সে যখন সংসদে যায় তখন প্রত্যেক আইনে কি আমাদের সাথে যোগাযোগ করে ওখানে সাপোর্ট করে? প্রতিটি আইন সংসদে নির্বাচন হলে কি এদেশের 16 কোটি 18 কোটি মানুষের মতামত নিয়ে আইন পাশ করা হয়? এমন বহু আইন আছে যেগুলোর জন্য আমরা জীবন দিয়েছি, আমরা বিরোধিতা করেছি, মাঠে ঝাঁপিয়ে পড়ছি যে আইন যেন না হয়, কিন্তু সেই আইনও পাশ হয়ে গেছে। আসলে আমরা নির্বাচিত নেতাদেরকে যে ওখানে পাঠাই তারা কেউ আমাদেরকে চিনেও না, জানেও না। আমরা আবেগে ভাসার পরে একজনকে ভোট দিয়ে নির্বাচন করে তাকে সংসদে পাঠিয়ে দিই। আসলে সে আপনার আর আমার পক্ষে কথা বলে না। সে তার কিভাবে তার যে রাজনীতি আছে এটা কেরিয়ারটা টিকিয়ে রাখবে সেই চিন্তা করে। সে চিন্তা করে তার সেই যে সম্পদ ব্যয় হয়েছে নির্বাচনে সেটা কিভাবে আরো দ্রুত গতিতে আনা যায়। সে চিন্তা করে আমি যদি 5 বছর পরে ক্ষমতা থেকে বের হয়ে যায় কিভাবে আমার টাকার সোর্সগুলো নিরাপদ থাকবে, এগুলোই চিন্তা করে। এমন কোনো আইনের কাছে তারা যায় না যে আইনটা ওদের স্বার্থের বিরুদ্ধে চলে যাবে। ওখানে যা হয় সব স্বার্থের কারণে হয়। এখানে আমরা ছোট একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মূলত শক্তিশালী কিছু লোকের শাসন আমাদের উপর চড়ে বসে। আমরা কিছু এলিট শ্রেণী, কিছু শক্তিশালী প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রণে আছে। আমাদের মতামতের কোনো ভ্যালু নাই, ওনারাই মূলত আমাদেরকে শাসন করতেছেন। এটা হচ্ছে গণতন্ত্রের যে সংবিধান, এটার একটা স্বরূপ, বাস্তবতা। মানব রচিত যত আইন আছে এগুলো কোনো স্থিতিশীল আইন না, এগুলো সব অস্থিতিশীল। আজকে একটা আইন, এটা আগামীকাল পরিবর্তন হয়ে যাবে, কারণ মানুষ তো ভবিষ্যৎ জানে না। তাহলে সময়ের প্রয়োজনে এটা পরিবর্তন হয়ে যাবে। 1850 সাল থেকে 1920 সাল পর্যন্ত আমেরিকায় যে সুইমিং স্যুট ছিল, সাঁতারু মেয়েদের যে পোশাকটা, এই পোশাকটা ছিল একটা চাদরের মতো, যেটা দিয়ে পুরা দেহ ঢেকে রাখবে। এখন 1920 সালের পর থেকে এখন বর্তমানে যেই পোশাক আছে, এই পোশাকটা কোনো নারী না পরলে তাকে কিন্তু সাঁতারু হিসেবে ধরা হবে না এবং সেই প্রতিযোগিতায় আগাতে পারবে না। অথচ এই পোশাক যদি 19 শতকের আগে, অর্থাৎ 1920 সালের আগে যদি এই পোশাকটাই পরা হতো, তাহলে তখন কিন্তু এটা অপরাধ ছিল। তাহলে দেখেন আইন পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন ইউথেনেশিয়া, একটা ডাক্তারি পরিভাষা। ইউথেনেজিয়া বা ইউথেনেশিয়া এটা কি? এটা হচ্ছে একটা রোগী যে কোনো একটা রোগে আক্রান্ত, খুব তীব্র ব্যথায় যন্ত্রণায় আক্রান্ত, এখন তাকে ডাক্তারি ভাবে ব্যথা ছাড়া কোনো বেদনা, কোনো বিষাক্ত মেডিসিন দিয়ে বা ইনজেকশন দিয়ে হত্যা করা যাবে কিনা, এই আইনটা ইউরোপের কিছু রাষ্ট্রে বৈধ, কিছু রাষ্ট্রে অবৈধ এই কাজটা। অর্থাৎ ডাক্তাররা ওই রোগীকে একটা ইনজেকশন দেবে, দিয়ে মেরে ফেলবে। এখন দেখেন মানুষই তো আইনটা বানাইছে, কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে। তাহলে আপনি কিভাবে আইন প্রয়োগ করবেন? একই রাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে এইভাবে কি করা হচ্ছে, আইন একই প্রদেশে একরকম, অন্য প্রদেশে আরেক রকম, এইভাবে আইন। এছাড়া আপনার ফাঁসির যে শাস্তি, এই ফাঁসির শাস্তিটা নিয়েও কথা আছে যে ফাঁসি দেওয়া যাবে কি যাবে না। এখন আমেরিকার কিছু রাষ্ট্রে, কিছু প্রদেশে এটা ফাঁসি দিয়ে শাস্তি দেওয়া এটা বৈধ, আবার কিছু প্রদেশে এটা অবৈধ। তো কেন? একটা রাষ্ট্রই একমত হতে পারছে না। তাহলে মানুষের আকল জ্ঞান এটা সমভাবে সকল মানুষের জন্য প্রযোজ্য হয় না। কিছু মানুষের যুক্তিতে ধরে, কিছু মানুষের যুক্তিতে এটা ধরে না। একই বিষয় একজন এটাকে একদিকে ধরে, আরেকজন এটা, একজন পজিটিভ নেয়, আরেকজন নেগেটিভ নেয়। তাহলে আপনি কিভাবে এই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? তাহলে আমরা বুঝলাম মানব রচিত আইনগুলো অস্থিতিশীল। নেশাকর যে দ্রব্যটা, এটা ইউরোপের কিছু রাষ্ট্রে বৈধ, কিছু রাষ্ট্রে অবৈধ। আবার কিছু রাষ্ট্রে এমন নিয়ম আছে যে আপনার এই নেশাকর দ্রব্য নিয়ে তারা শুধু নিজেদের দেশের মানুষ সেবন করতে পারবে, অন্য দেশের মানুষ সেবন করতে পারবে না। অর্থাৎ ভিজিটর যারা,
যারা ওখানে ভ্রমণ করতে চায় তাদের জন্য নেশাকর দ্রব্য অ্যালকোহল নিষিদ্ধ, কিন্তু নিজ দেশের জনগণের জন্য এটা বৈধ। তাহলে দেখেন এই যে বিপরীতমুখী আইন, এটা মানব রচিত আইন হওয়ার কারণে সমস্যা, যে মানুষ আসলে নিজেদের জ্ঞানে যেহেতু পরিপূর্ণ না, এই জন্য কোনো আইনেই তাদের পরিপূর্ণ না, অস্থিতিশীল। এই আইন এখন একরকম, একটু পরে আর এক রকম হবে। আরেকটা ব্যাপার হচ্ছে মানব রচিত আইনে যে শাস্তি কিভাবে দিবে, এটাও একটা অস্থিতিশীল বিষয়। কিভাবে শাস্তি দিবে? আপনি এই ফ্রান্সে 1793 সালে ফ্রান্সের যে রাজা ছিল লুইকে গিলোটিনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। গিলোটিন আমরা হয়তো চিনি যে এটা একটা যন্ত্র শাস্তি দেওয়ার। এই যন্ত্রটার ভিতরে মাথা ঢুকানো হয়, ঢুকিয়ে একটা চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়, আংটা সিস্টেম আছে, তারপরে উপর থেকে ধারালো একটা ব্লেড বা ছুরি জাতীয় জিনিস, এটা দিয়ে এক কোপে মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়। এভাবে শাস্তি দেওয়া হয়েছে 1793 সালে ফ্রান্সের। এই সিস্টেমের শাস্তিটা এটা 1977 সাল পর্যন্ত বহাল ছিল। সর্বশেষ শাস্তি দেওয়া হয়েছে এভাবে। এবার দেখেন 1684 সালে যুক্তরাজ্যের টমাস আর্মস্ট্রংকে প্রথমে কুঠার দিয়ে মাথা কাটা হয়েছিল, তারপর পুরো দেহকে 4 টুকরা করা হয়েছে, করে এভাবে হত্যা করা হয়েছে। 1584 সালে নেদারল্যান্ডে বালথারাস জেরার্ড এর প্রথমে পেট থেকে জীবিত অবস্থায় নাড়ি বুড়ি বের করা হয়, তারপর তার সমস্ত অঙ্গগুলো টুকরা টুকরা করা হয় জীবিত অবস্থায়। সর্বশেষ বুক থেকে হৃৎপিণ্ড বের করা হয় এবং তারপরে মাথা আলাদা করে জবাই করা হয়। রোমান স্টেডিয়ামে কখনো কখনো হতো অপরাধীদেরকে আইনা মাঠে যে স্টেডিয়ামে ক্ষুধার্ত সিংহদেরকে ছেড়ে দিত, তারপরে অপরাধীদেরকে ছেড়ে দিত। আর বাইরে স্টেডিয়ামের দর্শকরা সারাদিকে বসে থাকতো, বসে বসে দেখতো, মজা নিত, এইভাবে শাস্তি দিত। তাহলে শাস্তিটা কোন পদ্ধতিতে হবে? এটা একটা অস্থিতিশীল বিষয় না? কেউ এইভাবে শাস্তি দিচ্ছে, কেউ ওভাবে শাস্তি দিচ্ছে। হিটলারের আগুনের চুলা ছিল, তো হিটলার শাস্তিতে আগুনে ফেলে দিত, এভাবে শাস্তি দিত। তাহলে আমরা কোন পদ্ধতিতে শাস্তি দেব এটা কে নির্ধারণ করে দিবে? মানুষের শাস্তি দানের পদ্ধতি এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক একটা বলে। বলিদানের প্রথা আমাদের ভারতীয় উপমহাদেশে আছে, এটা বিভিন্ন সাম্রাজ্যে অতীতেও ছিল। মনে করেন বর্তমান যে মেক্সিকো সিটি আমেরিকার, এই মেক্সিকো সিটিতে এক সময় তারা বলিদানের প্রথা ছিল। সেখানে পুরোহিত যারা ছিল, ধর্মযাজক যারা ছিল, তো তারা যাকে বলি দিবে তাকে নিয়ে আসতো, আনার পরে একটা পাথরের উপর শুয়ে দিত। তারপরে জীবিত অবস্থায় তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে আনতো, কলিজা বের করে আনতো, এনে এটা সূর্যের দিকে এভাবে ধরে রাখতো। কেন ধরতো? দেবতার সন্তুষ্টির জন্য। একটা জীবিত মানুষকে এভাবে কি করতো? কলিজা এবং হৃৎপিণ্ড বের করে আনতো, বের করে আপনার সূর্যের দিকে ধরে রাখতো। এভাবে তারা মনে করতো যে আমাদের দেবতা এটা দেখে খুশি হবে। এই যে বলিদানের প্রথা, এটা চীনারদের মাঝেও আছে, অতীতেও ছিল, ভারতীয়দের মাঝেও ছিল। এখন এই যে বিশ্বাস, বলিদানের বিশ্বাস, আমাদের ইসলামে দেখেন এগুলোর কোনো বিশ্বাস, এ ধরনের কোনো সিস্টেম নাই। এখন এই সিস্টেম পরিবর্তন কে করবে? দেবতা সন্তুষ্টি কোন কাজে হবে, এগুলা কে নির্ধারণ করবে? চীনে 621 খ্রিস্টাব্দ পূর্বে সেখানকার এক গভর্নর মোকেন কাউন্টির মারা গেলে তার সাথে 177 জন গোলামকে সহ জীবন্ত পুঁতে দেওয়া হয়। অর্থাৎ কেউ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার সাথে তার যত গোলামবাদী আছে তাদেরকেও মাটিতে পুঁতে ফেলা হবে, এই নিয়ম ছিল। মানবরচিত আইনে অনেক অপরাধ এমন আছে যে অপরাধটা তারা বৈধ করে নিয়েছে। মনে করেন ভ্রূণ হত্যা করা,
প্রত্যেক জ্ঞানী মানুষের কাছে এটা একটা জঘন্য অপরাধ। ভ্রূণ কিভাবে হত্যা করে আপনারা ভিডিও দেখলে বুঝবেন যে কিভাবে বাচ্চাকে পেট থেকে বের করে আনা হয়, জীবন্ত একটা বাচ্চা তাকে টুকরো টুকরো করে তাকে কিভাবে বের করে আনা হয়, এটা ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলেই পাবেন। এই যে ভ্রূণ হত্যা করা, এটা অপরাধ নাকি অপরাধ না? এখন কিছু মানুষ বলতেছে এটা অপরাধ, কিছু মানুষ বলতেছে অপরাধ না। কিছু আইন এটাকে বৈধতা দিয়েছে, কিছু আইন অবৈধ মনে করে অবৈধতা দিয়েছে। তাহলে আপনি বলেন আপনি কোনটা নেবেন? তাহলে আমরা যেটা বুঝতেছি যে মানবরচিত আইনগুলো মূলত অস্থিতিশীল আইন। এই আইনে আমরা কোনো সঠিক ডিসিশন নিতে পারবো না, আমাদেরকে ইসলামের কাছে ফিরে আসতে হবে। এবং এটাও আমরা বুঝতে পারছি যে মানবরচিত আইন এগুলো মূলত ব্যর্থ আইন, কারণ এগুলা মাধ্যমে অপরাধ দমন তো হয় না, বরং অপরাধের পরিধি দিন দিন বাড়তেছে। তাহলে যে আইন, যে উদ্দেশ্যে আমরা তৈরি করলাম, ওই আইন দিয়ে যদি উদ্দেশ্য অর্জিত না হয় তাহলে অবশ্যই আইনগুলো ব্যর্থ আইন। এগুলো দিয়ে কখনোই আমাদের সফলতা আসবে না, আমাদের রাষ্ট্র এবং জাতি কখনোই শান্তি ও নিরাপত্তা পাবে না। কারণ একটা আইন তৈরি করা হয় নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জনগণের মাঝে নিরাপত্তা বয়ে আনার জন্য, কিন্তু মানবরচিত আইনে পৃথিবীর কোনো রাষ্ট্রই এই নিরাপত্তা নিয়ে আসতে পারেনি। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে ইসলামী শরিয়া বা ইসলামী আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং ইসলামী শরিয়ার আইন প্রণয়নের যে উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো ইনশাল্লাহ পরবর্তী পর্বে তুলে ধরব। সে পর্যন্ত অপেক্ষা করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।